জাল ভোট সহ বেশ কিছু অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জাকসুর ভোট গ্রহণ। কারচুপির অভিযোগে ছাত্রদল প্যানেলের ভোট বর্জন, নিশ্চিত পরাজয় জেনেই সরে দাঁড়ালো ছাত্রদল, দাবি শিবিরের। নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না, এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না, শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধে চরম ভোগান্তি। বাগেরহাটে চলছে 48 ঘণ্টার হরতাল। সৌদি আরব গিয়ে বিপাকে নেত্রকোনার 6 যুবক ভিসা আকামা না পেয়ে পালিয়ে বেড়াচ্ছেন 3 বছর ধরে। মামলা তদন্তে মাঠে নেমেছে সিআইডি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। নানা অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট বর্জন করেছে ছাত্রদল। বিকেল 4টার দিকে মাওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান সহ প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন। তানজিলা বৈশাখী বলেন, জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা ওএমআর মেশিন ছাত্রদল চায়নি, তারপরও ওই প্রতিষ্ঠানে সরবরাহকৃত ব্যালটেই ভোট হচ্ছে। 10 থেকে 20% ব্যালট শিবিরকে দেয়া হয়েছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। এছাড়া তাজউদ্দিন হলে ছাত্রদলের প্রার্থীদের ঢুকতে না দেয়া, তালিকায় ভোটারদের ছবি না থাকা ও জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা সহ নানা অভিযোগ তোলেন তিনি। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না, এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। নিশ্চিত পরাজয় জেনে জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। বিকেলে বেগম সুফিয়া কামাল হলের সামনে সাংবাদিকদের তিনি আরো বলেন, ছাত্রদল জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ফলাফলে কোনো প্রভাব পড়বে না। তারা নির্বাচন বর্জন করেছে, আসলে এটার একমাত্র কারণ তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না, শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি। যে কেউ কোনো প্রার্থী বা কোনো দল বা প্যানেল আসলে বয়কট করলে আসলে নির্বাচনে প্রভাব পড়বে বলে আমি মনে করি না আর কি। নির্বাচনে বাকি যারা আছে বাকি সবার ফলাফল ঘোষণা হবে। অভিযোগ পাল্টা অভিযোগ, তার উপর ছাত্রদলের সমর্থিত প্যানেলের পক্ষ থেকে ভোট বর্জনের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা শহীদ মিনার এলাকায় যেতে চাই, আমার সহকর্মী রাসেল আহমেদ সেখানে রয়েছেন। রাসেল, সেখানে তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস প্যানেলের একটি সংবাদ সম্মেলন হলো, কি বললেন তারা? আসলে এই যে নির্বাচন কমিশন জাকসু নির্বাচন আপনি জানেন সকাল থেকে আলোচিত ঘটনা একটার পর একটা ঘটতে যাচ্ছে। কিছুক্ষণ আগে বিএনপির যে অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন আসলে ছাত্রদলের পক্ষ থেকে জাকসু নির্বাচন থেকে তারা সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব থেকে এইখানে যারা শিক্ষক রয়েছেন তাদেরও বেশ কয়েকজন সরে দাঁড়িয়েছেন, বিশেষ করে বিএনপিপন্থী শিক্ষকরা সরে দাঁড়িয়েছেন বিভিন্ন অনিয়মের অভিযোগে। এটি নিয়ে একটু আরও জানতে চাই, আমাদের সাথে এই মুহূর্তে একজন শিক্ষক রয়েছেন। একটু যদি আপনি বলতেন যে আমরা জেনেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী এর মধ্যে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে, কি কারণ আসলে বা অভিযোগটি? অভিযোগ হচ্ছে আসলে আমি পার্টিকুলারলি আমারটা বলি যে আমি 15 নম্বর হলে মেয়েদের হলে আমি দায়িত্বে ছিলাম এটা মনিটর করার জন্য। তো আমি যখন হলে যাই তার একটু আগে থেকেই ভালো ভোট পড়ছিল, তো ওখানে যারা পোলিং এজেন্ট যে মেয়েরা ছিল তারা আমাকে জানালেন যে ম্যাডাম আমাদেরকে হাতে যে কালিটা দাগ দেওয়া হচ্ছে, এটা আমার কাছে কলমটা আছে, এটা আমি রেখেছি আমার কাছে, এটাতে দাগ দিলে দাগ উঠে যায়, কারণ এটা তো অমোচনীয় হওয়ার কথা। তো আমিও দেখলাম যে এটা আসলে ঠিক, এবং তারপর
তারপরে বললেন যে ম্যাডাম এখানে আমরা অনেকেই ভোট দিয়েছি কিন্তু আমাদের হাতে দেওয়া হয় নাই। তখন আমি এই বিষয়টি ওখানে যিনি রিটার্নিং অফিসার ছিলেন তার কাছে জানতে চাইলাম এবং আমি বললাম যে কালিটা আসলে কোথায় থেকে দেওয়া হচ্ছে, বিকজ আপনি জানেন যে নির্বাচনের একটা রুল আছে, প্রথমে আপনাকে ব্যালট পেপার দিবে, কালি হাতে দিবে, তারপরে আপনি বুথে যাবেন এবং তারপরে আপনি আপনার ভোটটা বক্সে ফেলবেন। এখানে আমি কোনো যিনি কালিতে দিচ্ছেন হাতের মধ্যে দাগটা আমি কাউকে খুঁজে পেলাম না। তখন আমি দেখলাম যে গেটের বাইরে যে দিক দিয়ে মেয়েরা এক্সিট করছে, এক্সিট পয়েন্ট, তার বাইরে একটা দরজা কমপ্লিটলি আটকানো এবং তার পেছনের দিকে দুজন ভদ্রমহিলা বসে আছেন একটা চেয়ারে এবং তারা এই কলমটা দিয়ে দাগ দিচ্ছেন। তখন আমি রিটার্নিং অফিসার এবং ওই হলের প্রভোস্টকে কোয়েশ্চেন করলাম যে কেন, এটা তো আগে হওয়ার কথা, এইটা কেন এরকম হলো। তখন ওখানে পোলিং এজেন্ট কিছু মেয়ে ছিল, তারা বলল যে সকালে প্রথমে 4-5টা ভোট এরকম হাতে কালি দিয়ে করা হয়েছে, এরপরে এটা কারো নির্দেশে এটা বাইরে গেছে। আমি যদি একটু জানতে চাই যে আমরা দেখলাম ছাত্রদল যখন সরে দাঁড়ালো এরপর পরে শিক্ষকদেরও সরে দাঁড়ানো ঘোষণা, এর সাথে কোনো সম্পর্ক না, আছে? আপনি কমপ্লিটলি ভুল জানেন, না জেনে এই ধরনের প্রশ্ন করাটা অবান্তর। আপনি আমার 15 নম্বর হলে খোঁজ নিয়ে দেখবেন, আমি সকাল 10:30টা থেকে ওই হলে, ঠিক 11টা থেকে প্রচণ্ডভাবে আমি ভাইস চ্যান্সেলরকে ফোন করেছি, আমি নির্বাচন কমিশনে ফোন করেছি। সরে দাঁড়ানোর ঘোষণা কখন দিয়েছে? সরে দাঁড়ানোর ঘোষণা কারণ আমরা সারাদিনই, আমি আমার হলে পার্টিকুলারলি ওই হলে আমরা 2 ঘন্টার মতো ইলেকশন বন্ধ রেখেছিলাম এবং সেখানে রিটার্নিং অফিসার কোনোভাবেই আমাদেরকে হেল্প করে নাই এবং তারপরে আমরা ডিসিশন নিই যে আমরা যারা এই সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা আসলে আমাদের পক্ষে একটাও জাল ভোট পড়বে এটা মেনে নেওয়া সম্ভব না, এই জন্য আমরা এটা বাদ দিয়েছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যিনি শিক্ষক তিনি নিজেও সরে দিয়েছেন, এছাড়া আরও বেশ কয়েকজন শিক্ষক তারাও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, বিশেষ করে বিএনপিপন্থী শিক্ষক হিসেবে যারা পরিচিত। রাসেল, আপনার পেছনেই দেখতে পাচ্ছি আমরা নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে, কোনো রকম আশঙ্কা রয়েছে কিনা সেই খবরগুলো জানবো। আমার আরেক সহকর্মী তাজনুর রয়েছেন। তাজনুর, নির্বাচন ভোট শেষ হওয়ার ঠিক 1 ঘন্টা আগেই তো ভোট বর্জনের ঘোষণা দিল ছাত্রদল সমর্থিত প্যানেল। এরপর তারা যে সকল দাবি দাওয়াগুলো জানালো, যে সকল কারণগুলো জানালো ভোট বর্জনের কারণগুলো, সেই ব্যাপারে জানতে চাই ছাত্রদল সমর্থিত প্যানেলের বক্তব্য আবার একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। দেখুন, তাদের যেই দাবি দেওয়া বা যেই দাবিগুলো ছিল সেগুলো আসলে খুব যে প্রমাণিত সত্য সেটি আসলে তদন্ত সাপেক্ষ বিষয়, কেননা বেশ কিছু বিষয় নিয়ে তারা হাজির হয়েছিল। তবে তারা সবচেয়ে বড় যে দাবিটি করেছিল, মূল যে দাবিটি করেছিল যে যেই যন্ত্রাংশ কেনা হয়েছিল, যে যন্ত্রপাতি কেনা হয়েছিল এই নির্বাচনকে কেন্দ্র করে, সেই যন্ত্রাংশগুলো আসলে জামাতের একজন নেতার কোম্পানি থেকে কেনা হয়েছিল এবং তাদের সেখানেই শঙ্কা ছিল যে এই নির্বাচনে তারা যে শব্দটি ব্যবহার করেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য এক ধরনের ষড়যন্ত্র কিংবা এক ধরনের প্রচেষ্টা আগে থেকেই ছিল, সেই প্রচেষ্টা তারা বুঝতে পেরেছেন এবং তারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে কোনোভাবেই এই নির্বাচন, এই ভোট শেষ পর্যন্ত আর নিরপেক্ষ থাকবে না এবং প্রশাসন, নির্বাচন কমিশন, জাকসু নির্বাচনে যারা শিক্ষকরা যারা কাজ করছেন তারা আসলে পরিষ্কারভাবে নিরপেক্ষতা হারিয়েছে, সেরকম একটি অভিযোগ তারা সংবাদ সম্মেলন আলাদা করে বলেছিল। আমরা 10 নম্বর ছাত্র হলে রয়েছে, ঠিক এখন থেকে 8 মিনিট আগে এখানে ভোট আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়েছে এবং এই মুহূর্তে আসলে ব্যালটগুলো সিল করা হচ্ছে এবং সেই ব্যালটগুলো প্রভোস্ট এবং রিটার্নিং অফিসার যারা রয়েছে তাদের নেতৃত্বে আসলে এখন গণনার জন্য যেখানে নিয়ে যাওয়া হবে সেই প্রস্তুতি মূলত চলছে। তবে একটি বিষয় যে ঠিক 1 ঘন্টা আগে ছাত্রদল যখন ভোট বর্জনের ঘোষণা দিল, সেই ঘোষণার পরেও আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা তখনও ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল তারা কিন্তু প্রত্যেকেই আসলে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং তাদের মতামত ব্যালটের মাধ্যমে প্রকাশ করার সুযোগ পেয়েছে। সুতরাং ভোটে সার্বিকভাবে যেই প্রভাব পড়ার যে বিষয়টি সেটি সেইভাবে করে আসলে চোখে পড়েনি, কেননা যদি আরও আগে কিংবা খুব সকালবেলার দিকে কিংবা দুপুরবেলার দিকে যদি এরকম একটি ঘোষণা আসতো তবে সেই ক্ষেত্রে হয়তো দৃশ্যপট কিংবা বিষয়গুলো অন্যরকম হতে পারতো। তবে কারচুপির অনেকগুলো বিষয় এসেছে, যদিও আমি আজকে মূলত 4টি হলে বারবার করে গিয়েছি, বিশেষ করে 10 নম্বর ছাত্র হল, পাশেই মাওলানা ভাসানী হল, তার পাশে আফম কামাল উদ্দিন হল রয়েছে, তার পাশে সালাম বরকত হল। 4টি হলে গিয়ে দেখেছি যে বেশ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলেছে এবং বিশেষ করে অন্য বিভিন্ন প্যানেল কিংবা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা আসলে একসঙ্গে দাঁড়িয়ে ভোটারদেরকে আহ্বান জানাচ্ছেন যেন তাদের সেই ভোটটি যেন তাদের সিলে বা তাদের ব্যালটেই পড়ে, সেরকম প্রচেষ্টা আমরা বেশ দিনভর দেখেছি। জি, তারপর বুঝতে পেরেছি, পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। ভোট গণনা শুরু হওয়া মাত্রই সেই খবরগুলো দর্শকদের জানাবো। ফজিলাতুন্নেসা হলে থেকে যুক্ত আছেন আমার সহকর্মী লামিয়া তিথি। আপনার সেখানকার খবর জানাবেন, ভোট গ্রহণ কি শেষ হয়েছে কিনা, 5টা অতিক্রম করেছে, কি অবস্থা দেখছেন সেখানে, সার্বিক চিত্র জানাবেন।
ইশরাত, আমি প্রথমে একটু বলতে চাই যে আমি এখন সুফিয়া কামাল হলে আছি। তো আমি এই হলের যদি একটু পরিস্থিতিটা দেখাতে চাই যে ভোট গ্রহণ কিন্তু সম্পন্ন হয়েছে। এখানে কিন্তু এই সুফিয়া কামাল হলে কিন্তু 10টি বুথ ছিল, 456 জন ভোটার ছিল। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র 2টি ব্যালট বক্স কিন্তু পূরণ হয়েছে, অর্থাৎ 54% কিন্তু ভোট করেছে, কাস্টিং হয়েছে বলেই কিন্তু আমাদের যেই রিটার্নিং অফিসার রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন। আর বাকি 7টি ব্যালট বক্স কিন্তু ফাঁকা রয়েছে। একই সাথে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এই যেই ব্যালট বক্স দুটি, এই ব্যালট বক্স দুটি পৌঁছানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন শেষ মুহূর্তে। একটু জানাতে চাই যে ফজিলাতুন্নেসা হলের যেই বিষয়টি সেটি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু একটা প্রেস ব্রিফ করেছিল সেখানকার যেই প্রভোস্ট, সেই প্রভোস্ট কিন্তু আমাদের ব্রিফিংয়ে জানিয়েছিলেন যে হলে 1 ঘন্টা কিন্তু ভোট, আমাদের প্রশ্ন ছিল যে হলে 1 ঘন্টা ভোট বন্ধ ছিল, সেই সময়টা শিক্ষার্থীদের দেওয়া হবে কিনা ভোটের জন্য। তো তিনি বলেছেন যে নির্বাচন কমিশন থেকে যেহেতু কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, অতএব কারণ সে বিষয়ে তিনি কোনো কথা বলতে পারবেন না। একই সাথে কিন্তু তিনি জানিয়েছিলেন যে প্রভোস্টের অনুমতি ছাড়াই কিন্তু অনেক প্রার্থী এবং সাংবাদিকরা হলে ঢুকে পড়ে যা কিনা হলের নিয়ম অনুযায়ী সঠিক ছিল না বলেই কিন্তু যেই হট্টগোলটা তৈরি হয়েছে সেটির কিন্তু তিনি অভিযোগ করেন। একই সাথে কিন্তু তিনি জানিয়েছিলেন যে জাল ভোটের কিছুই হয়নি, আঙুলে কিন্তু অমোচনীয় দাগ যেটি রয়েছে সেটি কিন্তু দ্রুতই মুছে যাচ্ছিল বলে কিন্তু এগুলো নিয়েই ভুল বোঝাবুঝি হয়েছিল। এবং এর এক পর্যায়ে কিন্তু যেই ছাত্র দলের যেই ভিপি ক্যান্ডিডেট রয়েছে তিনি কিনা হলের ভিতরে পৌঁছে যান এবং এরপরে নারীরা কিন্তু তাদের নিরাপত্তায় এবং নানান ধরনের অভিযোগ তোলে। এর পরবর্তীতেই কিন্তু একটা জটলা সৃষ্টি হয় এবং এখান থেকে তর্ক বিতর্ক তৈরি হয়। তাছাড়া যদি বলা যায় যে জাকসু নির্বাচনে কিন্তু নানান জায়গায় সারাদিনে ছোটোখাটো কিছু না কিছু দেখা গেছে, বিশৃঙ্খলা কিছু না কিছু দেখা গিয়েছে, কিন্তু তারপরেও রিটার্নিং অফিসাররা বলছেন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলো। অনেক ধন্যবাদ আপনাকে। রাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে প্রার্থীদের আপিল শুনানি শেষ হয়েছে। শুনানিতে মনোনয়ন বাতিল হওয়া 7 জন প্রার্থীর মধ্যে 5 জন তাদের মনোনয়ন ফিরে পেয়েছে। তার মধ্যে একজন ভিপি পদের প্রার্থী। মনোনয়ন প্রত্যাহার করেছেন একজন, আর প্রয়োজনীয় কাগজ সঠিক না থাকায় আরেকজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে নির্বাচনের জন্য সর্বজনীন শিক্ষার্থী সংসদ 20 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে প্যানেল ঘোষণা করেছেন। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান আগামী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ও পরদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এর আগে গত 9 ও 10 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। রাকসুতে ভিপি পদে 19, জিএস 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। বরিশালের মুলাদি সরকারি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। এর মধ্যে 6 জনকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালির অভিযোগ, ডাকসু নির্বাচনের পর থেকে পুরো কলেজ নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিবির। আজ ক্যাম্পাসে শিবির নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে প্রতিবাদ জানান কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। এর জের ধরে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ছাত্রদল নেতাকর্মীরা কলেজে গেলে হামলা চালায় শিবির। অন্যদিকে জেলা শিবিরের সভাপতি সৈয়দ আহমেদ জানান আগামী 23 সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান রয়েছে। তাদের অনুষ্ঠান সফল করতে জেলা ও উপজেলা শিবিরের দায়িত্বশীলরা আজ কলেজে গেলে ছাত্রদল অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ তার। মুলাদি থানার ওসি জানান 2 জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেটি শিক্ষকরা মীমাংসা করে দেয়। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। পাশাপাশি রেলপথও অবরোধ করা হয়েছে। যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে যাত্রী চালকরা। এদিকে 4টি আসন বহালের দাবিতে বাগেরহাটে 48 ঘন্টার হরতালের দ্বিতীয় দিনেও বিক্ষোভ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বাগেরহাটের সাথে অন্তত 21 জেলার যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও আবার রেলপথে গাছের গুঁড়ি ফেলে অবরোধ। ফলাফল রেল চলাচল বন্ধের পাশাপাশি সড়কে যানবাহনের দীর্ঘ সারি।
ভাঙার আলগি ও হামেদদি ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজ ৫ দিন ধরেই চলছে স্থানীয়দের এমন ক্ষুব্ধ কর্মসূচি। আমার জন্ম থেকে আজকে অবধি যত স্মৃতি ভাঙ্গা ঘিরে, এই ভাঙ্গা থেকে কোনো এক অংশ, কোনো ইউনিয়ন, এক কোনো মাটিও ভাঙ্গা থেকে বিচ্ছিন্ন হতে দেব না। আসন পুনর্বহালের দাবিতে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের অন্তত ২০টি পয়েন্টে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে ভাঙার চারপাশেই শুধু হাজারের মতো মালবাহী ট্রাকই আটকা পড়েছে। মহাসড়ক অবরোধ থাকায় বিকল্প বিভিন্ন আঞ্চলিক সড়ক হয়ে তারাইল দিয়ে ঢাকা ফরিদপুর রুটে চলাচল করছে যাত্রী চালকরা, আর ঢাকা বরিশাল রুটের যাত্রীরা যাতায়াত করছে শরীয়তপুর মাদারীপুর দিয়ে অনেকটা ঘুরে। চরম ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ঢাকা থেকে আসতে আমাদের যে টাকা ভাড়া লাগে তার থেকে ৩ গুণ টাকা বেশি লাগতেছে। তো আমরা অনেক কষ্টের ভিতরে যেতেছি, অনেক গাড়ি ঘোড়া পাইতেছি না। এদিকে আজ ভাঙার কৈডবি সদরদি এলাকায় রেলপথও অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে ঘণ্টা ২-এর মতো আটকা থেকে ফেরত যায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি। বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রেল চলাচল। এছাড়া বাগেরহাটে সংসদীয় আসন ৪টি বহাল রাখার দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিনেও মহাসড়কে বিক্ষোভ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এতে বাগেরহাটের সাথে অন্তত ২১ জেলার সড়ক পথে যাতায়াত বন্ধ রয়েছে। কষ্ট জনসাধারণকে দিয়েছে সিইসি, আমাদের একটি আসন কেড়ে নিয়েছে। এর থেকে বড় কষ্ট বাগেরহাটবাসীর আর কিছুই নাই। এটি একটি হঠকারী সিদ্ধান্ত এবং অগণতান্ত্রিকও বটে। শত শত গাড়ি আটকা পড়ে আছে এবং আমাদের থেকে রাত্রে রোড ক্লিয়ার বইলা ২০০ টাকা পর্যন্ত নিছে। দাবি মানা না হলে রোববার জেলার সরকারি অফিস আদালত ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। চলতি অর্থবছরের জন্য ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি কর্পোরেশন। নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪৫৫ কোটি ৯৩ লাখ টাকা, ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৬৫ লাখ টাকা, অনুদান ধরা হয়েছে ১৩০ কোটি ২৮ লাখ টাকা। এবারের বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। জোর দেওয়া হয়েছে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে। গত অর্থ বছরে সংশোধিত বাজেট দাঁড়িয়েছে ৬১৮ কোটি টাকা। বাজেট অর্জনের হার ৬৩%। প্রশাসক জানান, দেশের অস্থিরতা ও আর্থিক দৈন্যতার কারণে এবং সরকারের নিকট হতে আশানুরূপ বরাদ্দ না পাওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তার আশা, চলতি বাজেটে নগরবাসীর প্রত্যাশা অনেকখানি পূরণ হবে। ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের প্রস্তাব করা হয়েছে ৭১৯ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব তহবিলে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৫০ কোটি ৯৩ লক্ষ ৭৩ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৬৫ লক্ষ ৭৭ হাজার টাকা। সৌদি আরব গিয়ে ৩ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন নেত্রকোনার ৬ যুবক। সৌদি পৌঁছালেও কাজের সন্ধান পাননি তারা। ভুক্তভোগীদের দাবি, ভিটে মাটি বিক্রি করে দালালকে ৩০ লাখ টাকা দেন তারা। অভিযোগ, প্রতারকের খপ্পরে পড়ে এখন তারা সর্বশান্ত। তবে সবকিছু অস্বীকার করেছে অভিযুক্ত দালাল। মামলা তদন্তে মাঠে নেমেছে সিআইডি। নেত্রকোনার পূর্ব ধলায় বিলজোড়া গ্রামের ৬ যুবক আল মামুন, মতিন তালুকদার, নুরুল আমিন, সিরাজুল ইসলাম, মেহেদি হাসান ও নূরে আলম দালালের মাধ্যমে বছর ৩ আগে বৈধ পথে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি পৌঁছান। পরিবারের সদস্যরা বলছেন, কাজ দেওয়ার আশ্বাসে প্রত্যেকের কাছ থেকে ৫ লাখ টাকা করে নিয়েছিলেন দালাল আলামিন। কথা ছিল যাওয়ার ৩ দিনের মধ্যে ভিসা আর আকামা দেয়া হবে ৬ জনকেই। তবে অভিযোগ, এতদিনেও ওয়ার্ক পারমিট দিতে পারেননি ওই আদম ব্যবসায়ী।
টেহা পয়সা হারাইবো ঘর বাড়ি করবাম এই স্বপ্নতে হারাইছি ওখানে তাহে বাতো খাইতারে না কিছু না চুরি হইরা তাহে ঘুম নাই খাবার নাই বলছে 5 লক্ষ টাকা দিয়ে দিছি পরে কইছে ওখানে যায় আর 2 দিন কি 3 দিন বসে থাকার পরেই তাদেরকে কাজ দেওয়া হইব কাজ দেওয়া হইলে 1 থেকে 2 মাসের ভিতরে 2 বছরে আকামা লাগাই দেওয়া হইব। ভুক্তভোগীরা বলছেন আকামা না থাকায় 3 বছর ধরে সেদেশে পালিয়ে বেড়াচ্ছেন 6 যুবক। ঘটনা জানাজানি হলে মীমাংসা না করে উল্টো প্রাণনাশের হুমকি দিয়েছে ওই দালাল। আইনের আশ্রয় নিলে পাল্টা মামলা দিয়ে হয়রানির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। আমি বাড়ির থেকে ঋণ করে টাকা পাঠাই, এটা আলামিন দালালের কাছে যাইলে হে আমাদের হুমকি দেয়, একটা মিথ্যা মামলাও দিছে আমাদের। বলতেছে যে সৌদিতে মামলা করে দিব, আমার বাসুরের নাকি 10 বছরের জেল হয়ে যাবে। তার মাধ্যমে যতগুলা লোক গেছে 6-7 জন, 3 জন আমার পরিচিত, আমার বাড়ির সাথের বাড়ি। তারা হেনগে আমার যে কষ্ট এর চেয়ে বেশি কষ্ট হেরা করছে। যদিও পুরো বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্ত আল আমিন। তার দাবি অন্যদের সহযোগিতা করে এখন তিনি নিজেই বিপাকে। এটা করে অনার্থক হয়রানি আমার, যেটার বিষয়ে আমি কিছু না জানি। আজকে আমার এরা এইভাবে লজ্জিত, এইভাবে আমার হাসাইতেছে। আমার যে অফিসের মধ্যে টুকটাক কাজ করি, আমি বিদেশ গেছি, আমার বাইন্সের বিদেশ গেছি, আমি অতটুকু চিনি। তাই বলে ওরা বলতেছে 30 লক্ষ টাকা দিছে আমারে, এই করছে সেই করছে, তো ওরা ওদেরকে প্রশ্ন করেন। আদালত প্রতারণার মামলা তদন্তের ভার দিয়েছে সিআইডিকে। সাক্ষ্য প্রমাণ পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত এখনো সত্যতার এখনো মতামত দেওয়া যাচ্ছে না। ইমিগ্রেশনের কিছু কাগজপত্র বাকি আছে, এগুলো পাওয়ার পরে আমি তদন্ত প্রতিবেদন দাখিল করব। দালালের শাস্তি সহ ক্ষতিপূরণ আদায় এবং প্রবাসে পলাতক 6 যুবককে ফেরত চান স্বজনরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, জাকসু নির্বাচনের আবারও খবর জানার চেষ্টা করব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই আমার সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, আপনি যেখানে রয়েছেন সেখানে কত % ভোট কাস্ট হয়েছে জানা গেল কিনা এবং ভোট গণনা শুরু হলো কিনা, সার্বিক অবস্থা জানাবেন। না দেখুন, ভোট গণনা শুরু হওয়ার জন্য তো একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে আসলে এই যে ব্যালট বাক্সগুলো মাত্র সিল করা হয়েছে সেগুলো সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা এই মুহূর্তে আছি মাওলানা ভাসানী হলে, যদিও ঠিক এখন থেকে 5 মিনিট আগে আমরা ছিলাম 10 নম্বর ছাত্র হলে। সেখানে আমরা দেখেছি যে সেখানে ভোট গ্রহণ সম্পন্নের পরে বাক্সগুলো সিল করার যে কার্যক্রম, সেই কার্যক্রম সেখানে সম্পাদন করা হচ্ছে এবং সেখানে তারা বলছিলেন যে 522টি ভোটের বিপরীতে তাদের সেখানে প্রায় 400-র মতো ভোট পড়েছে। সুতরাং তারা একটি সংখ্যার হিসেব করেছে যে প্রায় 73% ভোট সেখানে পড়েছে। আমরা একটু এখান থেকেও জানার চেষ্টা করব। এখন অবশ্য রিটার্নিং অফিসার খানিকটা ব্যস্ত রয়েছেন, তিনি মূলত ব্যালট বাক্স সিল করার কাজে ব্যস্ত রয়েছেন। হয়তো এই সিল করার কাজটি শেষ হলে তারপরে আমরা তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাকি খবরগুলো বা বাকি যে তথ্যগুলো সেগুলো আমরা জানতে পারবো। তবে যে বিষয়টি যে মাওলানা ভাসানী হলেও দিনভর বেশ কয়েকবার আমার আসার সুযোগ হয়েছে, তখন আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক রকমের উচ্ছ্বাস, বিশেষ করে দুপুরের পর অর্থাৎ 12টার পর থেকে নিয়ে বেশ তারা উৎফুল্ল ছিলেন ভোট দেওয়ার ব্যাপারে। আমরা আগেই খেয়াল করেছিলাম যে হল সংসদের একটি বাক্স তখনই আসলে ভরে, কেন্দ্রীয় সংসদের বাক্স তখনই আসলে ভরে গিয়েছিল, পরবর্তী সময় নতুন বাক্স যুক্ত করা হয়েছিল, সেটিও আমরা দেখেছিলাম। অর্থাৎ স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে আশপাশের যে হলগুলো রয়েছে সেখানকার চাইতে হয়তো এই যে মাওলানা ভাসানী হল সেখানে ভোট গ্রহণের যেই সংখ্যা সেটি খানিকটা বেশি হতে পারে। তবে খুব বড় ধরনের কোনো অভিযোগ এই মাওলানা ভাসানী হলেও আমরা সারাদিনে আসলে দেখিনি। আর যে অভিযোগগুলো এসেছে সেগুলো আশপাশে আরও অন্যান্য হল থেকে এসেছিল। বিশেষ করে বিভিন্ন জায়গাতে কারচুপির অভিযোগ এসেছে, বিভিন্ন জায়গাতে ভোট পুনরাবৃত্তির সুযোগ কিংবা হচ্ছে তালিকাতে শিক্ষার্থীদের ছবি না থাকার যে অভিযোগগুলো, সেগুলো যে অভিযোগগুলো একটু আগেও বলেছি যে ছাত্রদল যখন ভোট বর্জন করেছে তখন মূলত তারা এই অভিযোগগুলো বারবার করে সামনে এসেছে। আমরা বাইরে অপেক্ষমান বিভিন্ন প্রার্থী যারা হল সংসদে নির্বাচন করছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে সবাই আসলে জয়ের ব্যাপারে আশাবাদী, সবাই তাদের মতো করে পরিশ্রম করেছেন, কাজ করেছেন। হয়তো ভোট গণনা শেষে তারা সেই কাঙ্ক্ষিত ফলাফল সেটির জন্য তারা অপেক্ষা করবেন। তবে একটি বিষয় যে ওএমআর শিট যেটি ভোট নেওয়ার ক্ষেত্রে যেই শিটটি ব্যবহার করা হয়েছে সেটি ভোট গণনার জন্য অটোমেটিক যে মেশিনটি ব্যবহার করার কথা ছিল সকালবেলাতেই সেই সিদ্ধান্ত বদল করে প্রশাসন, যার ফলে সবগুলো ভোট আসলে ম্যানুয়ালি অর্থাৎ হাতে গণনা করা হবে এবং সেখানে আসলে বহু মানুষের অংশগ্রহণ প্রয়োজন, সেটি তো এক কথাই বলাই যায়। তবে সেক্ষেত্রে যেটি হবে যে এত বিপুল পরিমাণ ব্যালট হাতে গণনা করে শেষ করতে একটা
বিশাল সময় আসলে পেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে কত সময় লাগবে সেটির ব্যাপারে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। কত মানুষ এই গণনা কার্যক্রমে অংশগ্রহণ করবে সেটি নিয়েও অনেক বিষয়াদি রয়েছে। তবে এখন আসলে অপেক্ষা সেটিরই যে এই বাক্সগুলো যে কেন্দ্রীয় যে জায়গাটিতে যাবে সেখানটিতে গিয়ে গণনার যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটিও হয়তো পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা অবশ্যই। তাজনুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মাওলানা ভাসানী হলের খবর শুনছিলাম তাজনুরের কাছ থেকে, সেখানে ব্যালট বক্স সিলগালা করছিলেন রিটার্নিং অফিসার। আমরা এবার যেতে চাই আমার আরেক সহকর্মী রাসেল আহমেদের কাছে, তিনি সেখানকার খবরাখবর জানাবেন। রাসেল, আপনি যেখানে রয়েছেন সেখানে কত % ভোট কাস্ট হয়েছে জানাবেন, এবং সার্বিক অবস্থা জানতে চাই, নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে? ইশরাত, আমি আসলে এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশনের কার্যালয়ে। তারা একটি ব্রিফ করবেন, কারণ ভোট শেষ হয়েছে এবং সামগ্রিকভাবে আসলে ভোটের তথ্যটি এখান থেকে জানানো হবে। সে কারণে আমরা সেই অপেক্ষাটি করছি। এখন পর্যন্ত আপনি জানেন যে বিভিন্ন আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা যে হলগুলোর নিজস্ব তথ্য জানছিলাম সেটি হচ্ছে আসলে 75%, কোথাও 70% বা তার কাছাকাছি, অর্থাৎ 80-এর ঘরের মধ্যেই ভোট পড়ছে বিভিন্ন হলের ক্ষেত্রে। এখন পর্যন্ত এমনটি তথ্য পাওয়া গেছে। তবে সামগ্রিকভাবে যে 21টি হলে যে ভোটের কার্যক্রম দিনভর হয়েছে, মাঝখানে বিরতি দিয়ে মাঝখানে প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল ফজিলতুন্নেসা হলের। এছাড়া বাকি যে 20টি কেন্দ্রে যে ভোটের কার্যক্রম ছিল সেটির যে ভোট পড়ার হার সেটি নিয়ে আমরা আশা করি জানতে পারবো। এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, নিশ্চয়ই আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানতে চাইব যে আসলে শিক্ষকরা, বিশেষ করে বিএনপি পন্থী শিক্ষকরা ভোটে অনিয়মের অভিযোগ জানিয়ে তারা সরে দাঁড়িয়েছেন। ফলে অভিযোগটি এখন কয়েকটি পক্ষ থেকে এসছে। এর আগে বাকচাষের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে এবং সবশেষ শিক্ষকরাও অভিযোগ জানিয়ে সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেসব বিষয় নিয়েও তারা বিভিন্ন তথ্য জানাবে নির্বাচন কমিশন। তবে আমরা দেখেছি এখানে আসলে, যেহেতু বলছিলাম ছাত্রদলের সরে দাঁড়ানোর পর থেকেই ক্যাম্পাসে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, সে আলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে। এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সামনেও প্রচুর আর্মড পুলিশ ব্যাটালিয়নের যে সদস্যরা রয়েছেন তাদের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলে এক ধরনের উৎকণ্ঠা আছে শিক্ষার্থীদের মধ্যে যে কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত। ফলাফল ঘোষণার যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে হবে, অর্থাৎ তাতে বেশ খানিকটা সময় লেগে যাওয়ারই কথা। আমরা এর আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ভোর রাতের অবধি সময়, মাঝরাতের পরে ফলাফল ঘোষণা করা হয়েছে। যদিও এখানে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম, তারপরে বেশ খানিকটা সময় হয়তো লেগে যেতে পারে। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমার আরেক সহকর্মী লামিয়া তিথির কাছে যেতে চাই। তিনি যেখানে রয়েছেন সেখানকার অবস্থা জানবো তার মাধ্যমে। তিথি, আপনি যেখানে রয়েছেন সেখানে কত % ভোট কাস্ট হয়েছে জানাবেন, এবং সারাদিনের ভোট গ্রহণের চিত্র তো আপনি দেখলেন, কেমন দেখলেন, এবং ভোট গণনার যে শুরুর যে কার্যক্রম সেটা কি শুরু হয়েছে কিনা সেখানে? তিথি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সহকর্মী দর্শক, দুঃখিত, তিথি সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। পরবর্তীতে আবারও চেষ্টা করব তার সাথে যুক্ত হওয়ার জন্য। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়া 22 কেজি 600 গ্রাম ওজনের একটি চাই মাছ 1,04,000 টাকায় বিক্রি হয়েছে। সকালে দৌলতদিয়া মাছ বাজারের আনুখার আড়তে মাছটি নিয়ে যায় জেলে জীবন হালদার। পরে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন সম্রাট শাহজাহান শেখ নামের এক ব্যবসায়ী। এর আগে ভোরে পদ্মা নদীর দৌলতদিয়া চরকনশে এলাকায় জেলে জীবন হালদারের জালে ধরা পড়ে বিশাল আকৃতির মাছটি। এতে বড় মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।